রাত তখন প্রায় 12:30। বাইরে ঝড় বৃষ্টি চলছে। পুরনো শহরের সরু গলিগুলো অদ্ভুত নীরব হয়ে আছে। শুধু মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি পুরো এলাকাটাকে কয়েক সেকেন্ডের জন্য সাদা করে দিচ্ছে। সাংবাদিক রাফি নিজের ডেস্কে বসে পুরনো কিছু ফাইল ঘাঁটছিল। হঠাৎ তার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। হ্যালো। ওপাশ থেকে খুব ধীর কাঁপা কণ্ঠে একটি মেয়ের আওয়াজ ভেসে এলো। আমাকে বাঁচান, ওরা আমাকে খুঁজে ফেলবে। রাফি চমকে উঠে বলল, কি আপনি? কোথায় আছেন? কিন্তু হঠাৎ করেই কল কেটে যায়। কিছুক্ষণ পর ফোনে একটি মেসেজ আসে, নীল দরজার বাড়ি, আমাকে খুঁজুন। এরপর আর কিছু নেই। রাফির কৌতূহল বেড়ে গেল। সাংবাদিক জীবনে সে অনেক রহস্যের মুখোমুখি হয়েছে, কিন্তু এই কণ্ঠে এমন এক আতঙ্ক ছিল যা অভিনয় হতে পারে না। পরদিন সকালেই সে শহরের পুরনো অংশে চলে যায়। বহু খোঁজাখুঁজির পর একটি পরিত্যক্ত বাড়ি খুঁজে পায়, যার দরজাটা সত্যিই নীল রঙের। বাড়িটার চারপাশে আগাছা, ভাঙা জানালা আর দেয়ালে শ্যাওলা জমে আছে। মনে হয় বহু বছর কেউ এখানে আসে না। রাফি দরজা ঠেলে ভেতরে ঢুকতেই খড়খড় শব্দ হল। হঠাৎ উপরের তলা থেকে কারো দৌড়ে যাওয়ার শব্দ। সে টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। একটা ঘরের দরজা আধ খোলা। দরজার সামনে পৌঁছে সে থমকে গেল। ঘরের দেয়াল জুড়ে অসংখ্য ছবি, সবগুলো একই মেয়ের। কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো ভয় পাওয়া চোখে তাকিয়ে আছে। আর ছবিগুলোর নিচে লাল কালি দিয়ে লেখা, ও পালাতে পারবে না। রাফির বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠিক তখনই পিছন থেকে দরজা বন্ধ হয়ে গেল ধাম করে। সে দ্রুত পিছনে তাকালো, কিন্তু কেউ নেই। হঠাৎ ঘরের এক কোণা থেকে খুব আস্তে একটি কণ্ঠ ভেসে এলো, আপনি এসেছেন? অন্ধকার থেকে ধীরে ধীরে একটি মেয়ে বেরিয়ে এলো। এলোমেলো চুল, ফ্যাকাশে মুখ, আতঙ্কে ভরা চোখ। আপনি সেই মেয়েটি? মেয়েটি মাথা নেড়ে বলল, ওরা আমাকে এখানে আটকে রেখেছিল। আমি পালিয়েছি, কিন্তু ওরা এখনো আমাকে খুঁজছে। পায়ের শব্দ আরও কাছে আসছে। দরজার ওপাশে কেউ ধীরে ধীরে বলল, দরজা খোলো। এরপর দরজায় জোরে আঘাত পড়তে শুরু করল। থাম, থাম, থাম। রাফি মেয়েটির হাত শক্ত করে ধরে বলল, চলুন। দুজন জানালা দিয়ে পাশের ছাদে লাফ দিল। পিছনে দরজা ভাঙার শব্দ। বৃষ্টির মধ্যে ছাদের উপর দৌড়াতে দৌড়াতে রাফি বুঝতে পারছিল সে এমন এক রহস্যের মধ্যে ঢুকে পড়েছে যেখান থেকে হয়তো আর ফিরে আসা সম্ভব নয়। আর সেই হারিয়ে যাওয়া মেয়েটি, সে আসলে কে? মানুষ, নাকি আরো ভয়ঙ্কর কিছু? রাফি আর মেয়েটি বৃষ্টি ভেজা ছাদের উপর দিয়ে দৌড়াতে লাগল। চারদিকে শুধু ঝড়ের শব্দ আর পিছনে ধাওয়া করা লোকগুলোর চিৎকার। একটা সময় মেয়েটি হাঁপাতে হাঁপাতে থেমে গেল। আমি আর পারছি না। রাফি চারদিকে তাকালো। সামনে একটি পুরনো দোতলা ভবন, ছাদের দরজাটা আধ খোলা। সে মেয়েটিকে নিয়ে দ্রুত ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভবনটা অনেক পুরনো, চারদিকে ধুলো মাখা আসবাব, ভাঙা চেয়ার আর মাকড়সার জাল। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি। হঠাৎ নিচতলা থেকে কড়কড় শব্দ এলো। কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। রাফি ফিস ফিস করে বলল, ওরা এসে গেছে। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। ওরা মানুষ না। এই কথাটা শুনে রাফির বুকের ভেতর ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। ঠিক তখনই সিঁড়ির অন্ধকারে একটা ছায়া দেখা গেল। লম্বা কালো কোট পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। লোকটা খুব ধীরে বলল, নীরা এবার আর পালাতে পারবে না। মেয়েটি হঠাৎ চিৎকার করে উঠল, না! রাফি অবাক হয়ে বলল, তোমার নাম নীরা? নীরা কিছু বলল না, শুধু আতঙ্কিত চোখে সেই ছায়ামূর্তির দিকে তাকিয়ে রইল। লোকটা আরও এক ধাপ ওপরে উঠল, আর তখনই বিদ্যুতের আলো ঝলকে তার মুখ দেখা গেল।
রাফির পুরো শরীর জমে গেল। লোকটার মুখ নেই, পুরো মুখটা যেন। বাইরে থেকে প্রচণ্ড জোরে দরজায় আঘাত পড়তে লাগল। ঘরের ভেতর অন্ধকার, শুধু জানালা দিয়ে মাঝে মাঝে বিদ্যুতের আলো আসছে। হঠাৎ রাফির চোখ দেয়ালের দিকে পড়ল। দেয়ালে পত্রিকার পুরনো কাটিং লাগানো। একটার শিরোনাম দেখে তার গলা শুকিয়ে গেল। 5 বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ কলেজ ছাত্রী নীরা। রাফি কাঁপা হাতে খবরটা পড়তে লাগল। সেখানে লেখা, নীরা রহমান নামের এক কলেজ ছাত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুলিশ বহু খোঁজ করেও তাকে খুঁজে পায়নি। তবে স্থানীয়রা দাবি করে শেষবার তাকে শহরের পুরনো নীলবাড়ির সামনে দেখা গিয়েছিল। রাফি ধীরে ধীরে নীরার দিকে তাকাল। কিন্তু এটা তো 5 বছর আগের খবর। নীরা চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর খুব আস্তে বলল, কারণ আমি সেই রাতেই মারা গিয়েছিলাম। বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য নীরার মুখ স্পষ্ট দেখা গেল। তার গলার পাশে গভীর কাটা দাগ, আর তার পায়ের নিচে কোনো ছায়া নেই। রাফির নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগল। তখনই দরজাটা ভেঙে খুলে গেল। অন্ধকারের ভেতর থেকে সেই মুখহীন লোকটা দাঁড়িয়ে রইল। আর নীরা ধীরে ধীরে ফিস করে বলল, ওই আমাকে মেরেছিল। ঘরের ভেতর হঠাৎ বরফ শীতল বাতাস বইতে শুরু করল। রাফি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে একদিকে মৃত নীরা, অন্যদিকে সেই মুখহীন আতঙ্ক। লোকটা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। তার চলার সঙ্গে সঙ্গে মেঝেতে কালো পানির মতো কিছু ছড়িয়ে পড়ছে। নীরা পিছিয়ে গিয়ে দেয়ালের সঙ্গে লেগে দাঁড়াল। ওকে বিশ্বাস করবেন না, কাঁপা গলায় বলল সে। ও মানুষ না। লোকটা হঠাৎ থেমে গেল। তারপর বিকৃত গলায় বলল, আমি মানুষই ছিলাম যতক্ষণ না ও আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল। রাফি অবাক হয়ে তাকাল। তুমি কি? লোকটা কিছুক্ষণ চুপ রইল। তারপর ধীরে ধীরে হাত তুলল। তার পোড়া মুখের চামড়া নড়তে লাগল। আর মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখা গেল। মুখহীন চেহারার নিচে আর একটা মুখ, একজন যুবকের মুখ। চোখ দুটো জ্বলছে অদ্ভুত ক্রোধে। আমি আরিয়ান। নীরা কেঁদে উঠল। মিথ্যে বলো না। রাফি কিছুই বুঝতে পারছিল না। আরিয়ান দেয়ালের দিকে তাকিয়ে বলল, 5 বছর আগে আমি নীরাকে ভালোবাসতাম, কিন্তু ও জানতে পেরেছিল আমি কি করি। রাফি জিজ্ঞেস করল, কি করতে? আরিয়ান ধীরে ধীরে হাসল, একটা ভয়ঙ্কর ফাঁপা হাসি। মানুষের আত্মা বন্দী করতাম। বজ্রপাত হল। ঘরের সব বাতি একসঙ্গে জ্বলে উঠে আবার নিভে গেল। রাফি দেখল ঘরের চারপাশে এখন আরো অনেক ছায়া। তার চোখ হঠাৎ ভয়ঙ্কর লাল হয়ে উঠল। আমি ওকে মেরে ফেলি। রাফির পুরো শরীর কেঁপে উঠল। হঠাৎ তার মনে পড়ল, নিচতলায় ঢোকার সময় সে একটা পুরনো মন্দিরের মতো ঘর দেখেছিল। সেখানে অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল। সে দ্রুত নীরার দিকে তাকাল। ওকে থামানোর কোনো উপায় আছে? নীরা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ওর আত্মা এই বাড়ির সঙ্গে বাঁধা। নিচের ঘরে একটা কালো বাক্স আছে। ওর শক্তি ওটার ভেতরে লুকানো। ঠিক তখনই দুজন দরজা দিয়ে বেরিয়ে অন্ধকার করিডোরে দৌড়াতে লাগল। পিছনে শত শত পায়ের শব্দ। মনে হচ্ছে পুরো বাড়িটাই জীবন্ত হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ নীরা থেমে গেল। রাফি অবাক হয়ে বলল, কি হলো? নীরা ধীরে ধীরে নিচের দিকে তাকাল। সিঁড়ির নিচে অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ে। সাদা পোশাক, হাতে পুতুল। সে মাথা তুলে ফিস করে বলল, অনেক দেরি হয়ে গেছে। ছোট মেয়েটির কণ্ঠ পুরো বাড়ি জুড়ে প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল।
অনেক দেরি হয়ে গেছে। তারপর সে ধীরে ধীরে মাথা কাত করল। পুতুলটার চোখ হঠাৎ নিজের থেকেই নড়তে শুরু করল। রাফির শরীর ঠান্ডা হয়ে গেল। নীরা আতঙ্কিত গলায় বলল, ওর দিকে তাকাবেন না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ছোট মেয়েটি ধীরে ধীরে হাসতে শুরু করল। তার ঠোঁটের কোণা অস্বাভাবিকভাবে কানের পর্যন্ত ছিঁড়ে গেল। হঠাৎ পুরো বাড়িটা কেঁপে উঠল। দেয়াল থেকে ধুলো ঝরতে লাগল। আরিয়ান নিচতলা থেকে গর্জে উঠল, ওকে আটকাও! মুহূর্তের মধ্যে চারপাশের অন্ধকার থেকে অসংখ্য হাত বেরিয়ে এলো। কালো, লম্বা, শুকনো হাত। সেগুলো সিঁড়ির রেলিং, দেয়াল আর মেঝে বিয়ে রাফিদের দিকে এগিয়ে আসছে। রাফি দ্রুত নীরাকে টেনে নিচে নামতে লাগল। ছোট মেয়েটি তখনও স্থির দাঁড়িয়ে। সে আস্তে করে বলল, কালো বাক্সটা খুঁজে পাবে না। ঠিক তখনই বিদ্যুতের আলো ঝলসে উঠল, আর সেই আলোয় রাফি দেখল ছোট মেয়েটির পায়ের নিচেও কোনো ছায়া নেই। তারা দ্রুত নিচতলায় পৌঁছালো। পুরনো বাড়িটার নিচের অংশ যেন আরো ভয়ঙ্কর। বাতাসে পচা গন্ধ, দেয়ালে অদ্ভুত চিহ্ন। মোমবাতির গলিত মোম মেঝে জুড়ে শুকিয়ে আছে। হঠাৎ নীরা একটা দরজার সামনে থেমে গেল। এই ঘরটা। দরজাটা বাইরে থেকে শিকল দেওয়া। রাফি কষ্ট করে শিকল খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গে বরফ শীতল বাতাস বেরিয়ে এলো। রাফি ধীরে ধীরে এগিয়ে গেল। ঠিক তখনই পেছনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। থাম! নীরা আতঙ্কে বলল, তাড়াতাড়ি করুন। রাফি বাক্সটার ঢাকনায় হাত দিল, কিন্তু স্পর্শ করতেই তার মাথার ভেতর অদ্ভুত সব দৃশ্য ভেসে উঠতে লাগল। চিৎকার, রক্ত, অন্ধকার ঘর, মানুষের কান্না। সে দেখল আরিয়ান একের পর এক মানুষকে এই ঘরে এনে হত্যা করছে। তাদের আত্মা কালো ধোঁয়ার মতো বাক্সটার ভেতরে ঢুকে যাচ্ছে। রাফি যন্ত্রণায় চিৎকার করে হাত সরিয়ে নিল। ঠিক তখনই ঘরের কোণ থেকে কর্কশ হাসি ভেসে এলো। আরিয়ান। সে দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চেহারা আগের চেয়েও ভয়ঙ্কর। পুরো শরীর কালো ধোঁয়ায় ঢাকা, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ওটা খোলার সাহস করো না। রাফি দাঁতে দাঁত চেপে বলল, তুমি এত মানুষকে কেন মেরেছ? আরিয়ান ধীরে ধীরে হাসল। মৃত্যুকে হারানোর জন্য। সে বাক্সটার দিকে তাকালো। প্রত্যেকটা আত্মা আমাকে শক্তি দিয়েছে। আমি আর মানুষ নই। হঠাৎ ঘরের চারপাশ থেকে ফিস ফিস শব্দ শুরু হলো। বাঁচাও, আমাদের মুক্তি দাও। নীরা কাঁদতে কাঁদতে বলল, বাক্সটা ভেঙে ফেলুন। আরিয়ান গর্জে উঠল, না! মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়া সাপের মতো রাফির দিকে ছুটে এলো। রাফি দ্রুত পাশে থাকা লোহার রড তুলে পুরো শক্তি দিয়ে কালো বাক্সটার উপর আঘাত করল। থাম! বাক্সটায় ফাটল ধরল, আর সঙ্গে সঙ্গে পুরো বাড়ি কেঁপে উঠল। চারদিকে হাজার মানুষের চিৎকার। আরিয়ান হঠাৎ যন্ত্রণায় চেঁচিয়ে উঠল, তুমি কি করেছ? ফাটল ধরা কালো বাক্সটার ভেতর থেকে ধোঁয়ার মতো কালচে আলো বের হতে লাগল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। চারপাশে একসঙ্গে শত শত কণ্ঠ চিৎকার করছে, মুক্তি, মুক্তি! আরিয়ান মেঝেতে হাঁটু গেড়ে পড়ে গেল। তার শরীর থেকে কালো ছায়াগুলো আলাদা হতে শুরু করেছে। সে রাগে গর্জে উঠল, থামাও এটা! রাফি আবার লোহার রডটা তুলল। নীরা চিৎকার করে বলল, আর একবার আঘাত করুন। ঠিক তখনই ঘরের সব মোমবাতি একসঙ্গে নিভে গেল। পুরো ঘর ডুবে গেল অন্ধকারে। তারপর অন্ধকারের ভেতর দুটো লাল চোখ জ্বলে উঠল, কিন্তু সেটা আরিয়ানের না, আরো বড়, আরো ভয়ঙ্কর কিছু। গভীর গর্জন ভেসে এলো বাক্সটার ভেতর থেকে। নীরা হঠাৎ আতঙ্কে পিছিয়ে গেল। না, এটা অসম্ভব। রাফি কাঁপা গলায় বলল, কি
আছে ওটার ভেতরে? নীরা ফিস করে বলল। আরিয়ান শুধু আত্মাবন্দী করত না, সে একটা অন্ধকার শক্তিকে জাগানোর চেষ্টা করছিল। ফাটল আরো বড় হতে লাগল। মেঝে কাঁপছে, দেয়ালে আঁকা লাল চিহ্নগুলো জ্বলতে শুরু করেছে। হঠাৎ বাক্সটা নিজের থেকেই খুলে গেল। ধীরে ধীরে ভেতর থেকে একটা লম্বা কালো হাত বেরিয়ে এলো। হাতটা মানুষের মতো, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। তারপর আরেকটা হাত, তারপর পুরো একটা অবয়ব, অন্ধকারে তৈরি বিশাল একটা ছায়ামূর্তি। তার চোখ নেই, মুখ নেই, শুধু এক গভীর কালো গর্তের মতো চেহারা। ঘরের তাপমাত্রা মুহূর্তেই কমে গেল। রাফির নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে লাগল। আরিয়ান ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। না, আমি তোকে। কিন্তু ধোঁয়াগুলো তাকে টেনে ওপরে তুলে নিল। তার শরীর ধীরে ধীরে গলে কালো ছাইয়ের মতো ভেঙে পড়তে লাগল। শেষ মুহূর্তে সে রাফির দিকে তাকিয়ে চিৎকার করল, বাক্সটা বন্ধ করো, না হলে ও বেরিয়ে যাবে। তারপরই সে অদৃশ্য হয়ে গেল। ঘরের ভেতর এখন শুধু সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি দাঁড়িয়ে, আর তার দৃষ্টি ধীরে ধীরে রাফির দিকে ঘুরছে। নীরা কাঁপতে কাঁপতে বলল, এটা যদি পুরোপুরি বেরিয়ে আসে, পুরো শহর শেষ হয়ে যাবে। রাফি আতঙ্কিত চোখে চারদিকে তাকালো। হঠাৎ তার চোখ পড়ল দেয়ালের এক পুরনো লেখার দিকে। লাল রক্তের মতো কালি দিয়ে লেখা, যে আত্মা মুক্তি দেয় তাকেই মূল্য দিতে হয়। রাফির বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে নীরার দিকে তাকালো। এর মানে কি? নীরার চোখে পানি চলে এলো। সে খুব আস্তে বলল, এই দরজা বন্ধ করতে একজন আত্মাকে চিরতরে এখানে থেকে যেতে হবে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। শুধু সেই ভয়ঙ্কর ছায়ামূর্তির গর্জন শোনা যাচ্ছে। দেয়াল ফেটে যাচ্ছে, ছাদ থেকে ধুলো ঝরছে। পুরনো বাড়িটা যেন ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। রাফি নীরার দিকে তাকালো। আর কোনো উপায় নেই। নীরা ধীরে মাথা নাড়ল। তার চোখে অদ্ভুত শান্তি। আমি তো আগেই মৃত রাফি। আমার আত্মা এমনিতেই এই বাড়ির সঙ্গে বাঁধা। আমি থাকলে হয়তো দরজাটা বন্ধ করা যাবে। রাফি চিৎকার করে উঠল, আপনাকে একটা কাজ করতে হবে। কি? আমি যখন ওকে আটকে রাখব, আপনি বাক্সটা বন্ধ করবেন। রাফি কিছু বলার আগেই নীরা ধীরে ধীরে সেই ছায়ামূর্তির দিকে হাঁটতে শুরু করল। চারপাশের আত্মাগুলোও তার সঙ্গে এগিয়ে গেল। হঠাৎ পুরো ঘর আলোয় ভরে উঠল। নীরার শরীর থেকে সাদা আলো বের হতে লাগল। ছায়ামূর্তিটা গর্জে উঠল। সে যেন পিছিয়ে যেতে চাইছে। নীরা চোখ বন্ধ করে চিৎকার করল, এখন! রাফি দৌড়ে গিয়ে কালো বাক্সটার ঢাকনা তুলল, কিন্তু ভেতর থেকে প্রচণ্ড শক্তি তাকে পিছনে ঠেলে দিচ্ছে। মনে হচ্ছে পুরো অন্ধকার তাকে গিলে ফেলতে চাইছে। পিছনে নীরার কণ্ঠ ভেসে এলো, রাফি, তাড়াতাড়ি! রাফি দাঁতে দাঁত চেপে আবার চেষ্টা করল। তার হাত কেটে রক্ত বের হতে লাগল। ছায়ামূর্তিটা এবার নীরাকে ঘিরে ধরছে। নীরা যন্ত্রণায় কেঁপে উঠল, কিন্তু সে থামল না। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তবুও সে হাসল। ধন্যবাদ। এটাই ছিল তার শেষ কথা। রাফি সর্বশক্তি দিয়ে বাক্সটার ঢাকনা বন্ধ করে দিল। ধাম! মুহূর্তের মধ্যে পুরো বাড়ি কেঁপে উঠল। তারপর সবকিছু নিস্তব্ধ। কালো ধোঁয়া মিলিয়ে গেল। ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। চারপাশের আত্মাগুলো একে একে আলো হয়ে আকাশে মিলিয়ে যেতে লাগল। আর সবার শেষে নীরা। সে ধীরে ধীরে রাফির দিকে তাকাল। তার চোখে আর ভয় নেই, শুধু শান্তি। মৃদু হেসে সে ফিস ফিস করে বলল, এবার আমি সত্যিই মুক্ত। তারপর সেও আলো হয়ে মিলিয়ে গেল। রাফি স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
তার চারপাশে শুধু ভাঙা বাড়ি আর নিস্তব্ধতা। কিছুক্ষণ পর পুরো বাড়িটা ভেঙে পড়তে শুরু করল। রাফি দৌড়ে বাইরে বেরিয়ে এলো। পেছনে প্রচণ্ড শব্দেই পুরনো নীল বাড়িটা মাটির সঙ্গে মিশে গেল। ঝড় থেমে গেছে, আকাশে ভোরের আলো ফুটছে। পরদিন শহরের সব পত্রিকায় খবর বের হল, 5 বছর আগের রহস্যের সমাধান। পুরনো নীল বাড়ির ধ্বংসস্তূপ থেকে বহু নিখোঁজ মানুষের হাড়গোড় উদ্ধার। রাফি কাউকে নীরার কথা বলেনি, কারণ কেউ বিশ্বাস করত না। কিন্তু আজও মাঝরাতে কখনো কখনো তার ফোনে অচেনা নম্বর থেকে একটা মেসেজ আসে, ধন্যবাদ। আর সেই মেসেজ দেখলেই রাফির মনে পড়ে যায়, হারিয়ে যাওয়া মেয়েটি আসলে হারিয়ে যায়নি, সে শুধু মুক্তি খুঁজছিল।